আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, যে মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন তাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তবে হ্যাঁ, ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সেই সঙ্গে যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আমি কালকে বলেছিলাম আমার ভিডিওতে যে আপনাদের যদি কোনো প্রকার চাকরি সংক্রান্ত কোনো কমেন্ট থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো অনেকে আমাকে অনেক রকম কমেন্ট করেছেন। সেই কমেন্টের মধ্যে আমার যেগুলো মনে হয়েছে না এগুলার উত্তর দেওয়াটা আসলে খুবই জরুরি। এগুলো চাকরির সঙ্গে আসলে চাকরি সংক্রান্ত প্রশ্ন হিসেবে আমার কাছে মনে হয়েছে এগুলা যায়। সো তার মধ্যে আমি কিছু, কিছু কমেন্ট এর উত্তর দেওয়ার আজকে চেষ্টা করব। তো যারা কমেন্ট আমাকে করেছিলেন আমি আশা করি যে তারা আপনাদের উত্তর পেয়ে যাবেন। তো ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল, না টেনে দেখবেন প্লিজ। ভিডিওটা একটু লং হতে পারে কারণ ব্যাখ্যা সহকারে বুঝাইতে গেলে সাধারণত একটু লং হয়। তো যাই হোক, এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে আমার হার্টে অপারেশন করা ৩ বছর আগে, এখন অনেক কাটা দাগ আছে। আমি অসামরিক পদে অফিস সহকারীতে আবেদন করতে পারবো কিনা একটু জানাবেন। দেখেন, আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিকের ক্ষেত্রে সামরিক বাহিনীতে যেরকম বা সোলজার নিয়োগের ক্ষেত্রে যেভাবে সরি সোলজার নিয়োগের ক্ষেত্রে যেভাবে আসলে মেডিকেলটা করা হয়, আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যারা কিনা দুই একবার অসামরিক পরীক্ষা দেওয়ার জন্য আসলে পরীক্ষার কেন্দ্রে গিয়েছেন, তারা জানেন যে অসামরিকের ক্ষেত্রে কিন্তু ওই সামরিকের মতো অতটা কঠোরভাবে মেডিকেল করা হয় না। তো যেহেতু আপনার ওপেন হার্ট সার্জারি করা এটা একটা খুবই ক্রিটিক্যাল একটা জিনিস। তো এটা নিয়ে আমার একটু দ্বিধাদ্বন্দ্ব থাকলেও যদি তারপরেও আমার যতটুকু মনে হয় যে আপনি যদি সুস্থ এবং সবল থাকেন এবং আপনার যদি গত ৩ বছরের মধ্যে বড় কোনো ধরনের প্যানিক অ্যাটাক অথবা এই হার্ট নিয়ে যদি বড় কোনো সমস্যায় আপনি না পড়েন তাহলে আপনি আবেদন করতে পারেন। তবে অফিস সহকারী পদটা হচ্ছে খুবই রিল্যাক্সেবল একটা পদ, যেখানে আপনার শারীরিক কোনো পরিশ্রম নেই, জাস্ট অফিসের বার্তাবাহক এবং অফিস সহকারী ওই একই কথা। সো আমার মনে হয় না যে আপনি কোনো অফিসারের রানার হিসেবে থাকবেন বা মেসেঞ্জার হিসেবে থাকবেন। টুকটাক কাজ অফিসের কাজ টাজ করবেন। তো যদি আপনার হার্টে যদি কোনো রকম সমস্যা না থেকে থাকে, আর গত ৩ বছরের মধ্যে যদি আপনার হার্টে কোনো রকম পেইন আপনাকে আসলে কি বলে যে তার সামনাসামনি হইতে না হয়, কোনো বড় কোনো সমস্যার সম্মুখীন যদি আপনি না হন তাহলে আপনি আবেদন করতে পারেন। এবং এক্ষেত্রে আমি যতদূর জানি 95% আপনার কোনো সমস্যা হবে না, কারণ সেনাবাহিনীতে ওইভাবে আসলে মেডিকেল করা হয় না, জাস্ট আপনার ব্লাড এবং ইউরিন টেস্ট করা হয়। সেইখানে থেকে যদি কোনো রকম সমস্যা দেখা যায়, যেরকম মাদকের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন, বা আপনার রক্তে যদি কোনো এইচবিএস পজিটিভ থাকে, এইডস থাকে, আহ, বা জন্ডিস থাকে, সেক্ষেত্রে আপনাকে কর্তৃপক্ষ আসলে বাদ দিতে পারে। তাছাড়া যদি আপনার এই যে আপনি যে ধরনের সমস্যার কথা বলেছেন এই ধরনের সমস্যা আমার মনে হয় না অপারেশন জনিত কোনো কারণে আপনাকে অসামরিকে ভর্তি নেবে না, এরকম কোনো বিষয় আছে বলে আমি মনে করি। তো আই হোপ আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। এবার পরবর্তী কমেন্টে যাব। আমাকে সুমাইয়া সুমি, উনি আমাকে কমেন্ট করেছেন যে কোটা ভিত্তিক সার্কুলার হবে নাকি সকল জেলা। দেখেন, আমি বরাবরই আপনাদেরকে বলি যে প্লিজ, আমি যে ভিডিওগুলো বানাই সেই ভিডিওগুলোতে আপনি খুবই ছোট ছোট ভিডিও বানিয়ে থাকি। তো আপনারা যদি আমার ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ না করেন তাহলে আসলে বুঝবেন কিভাবে। আমি বারবারই এর আগের ভিডিওতেও ৩-৪ বার বলেছি যে জেলা ভিত্তিক কোটা ভিত্তিক আসলে নিয়োগ বিজ্ঞপ্তিটা হবে। কারণ সকল জেলা যদি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে আসে তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের যদি ১,০০০ পদ থাকে, আমি সাপোজ বলছি, ধরে নেন যদি আপনার ১,০০০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, সেখানে সারা বাংলাদেশ থেকে প্রায় ২ থেকে ৩ লাখ মানুষজন আবেদন করবে। সো এই ২-৩ লক্ষ মানুষের পরীক্ষা নেওয়া, মেডিকেল করা, তাদের সেখান থেকে বাছাই করা, এটা আমার মনে হয় যে কর্তৃপক্ষের জন্য খুব বড় টাফ বিষয় হয়ে দাঁড়াবে। সো বুঝতেই পারছেন যে এটা কোনোভাবেই আহ, আমার মনে হয় না যে সকল জেলা ভিত্তিক নিয়োগ হবে। আমার মনে হয় যে কোটা ভিত্তিক ছাড়া কোনো নিয়োগ হবে না, জেলা কোটা ভিত্তিকই নিয়োগ হবে। তবে হ্যাঁ, আর একটা কথা বলে রাখি যে আপনারা হয়তো জানেন যে সকল জেলার যদি আবেদন হয় তাহলে আমি ধরেন যে কুষ্টিয়া জেলায় এই মুহূর্তে আসি, তো আমার কুষ্টিয়া জেলার
মাঠে মানে আমার কুষ্টিয়া জেলায় আগে দেখা যাচ্ছে যে সকল নিয়োগটা হতো সেই সকল নিয়োগগুলো খুবই ছোট ছোট এবং চতুর্থ শ্রেণীর পদে নিয়োগ হতো। যেমন মনে করেন যে বাবুর্চি, এমসি, ম্যাচ ওয়েটার, মশালছি, বার্তাবাহক এ ধরনের নিয়োগ হতো। এখন বড় বড় যেটাতে আমার যোগ্যতা আছে, অ্যাবিলিটি আছে আমার, এই যেমন মনে করেন যে কম্পিউটার অপারেটর, এক্সচেঞ্জ অপারেটর, অফিস ইউডিসি, অফিস ক্লার্ক, এ ধরনের যে যোগ্যতাগুলো আমার আছে সেই যোগ্যতার যে পদবিতে মনে করেন যে আমার জেলায় কোনো কোটা নেই, সেখানে সকল জেলা যদি হয় তাহলে মনে করেন যে আমি একা মানুষ 8 থেকে 10টা অ্যাপ্লিকেশন করব আমি একাই। সো এতে কিন্তু হিউজ পরিমাণ আবেদনপত্র কিন্তু কর্তৃপক্ষের কাছে জমা হবে এবং সেখান থেকে লোক বাছাই করে নেওয়াটা আসলে খুবই টাফ ব্যাপার। সো আপনি নিশ্চিন্তে থাকেন যে সকল জেলার নিয়োগ হবে না, কোটা ভিত্তিক জেলা কোটা ভিত্তিক নিয়োগ হবে। এক একটা কোটার জন্য হয়তো 2 থেকে 3টা জেলার মানুষের জন্য নির্ধারণ করা হতে পারে এবং সেখান থেকে বাছাই করে নিয়োগ হবে। 64 জেলা নিয়ে কখনোই একটা কোটায় নিয়োগ হবে না। তো আহ, আরেকজন আমাকে কমেন্ট করেছেন, আহ, জুলকার নাইন, আমার মাথায় জন্মগত দাগ আছে, কোনো সমস্যা হবে কি বেসামরিক পদে চাকরির ক্ষেত্রে? দেখেন, এই প্রশ্নটার উত্তর এবং আগের প্রশ্ন, প্রথম যে প্রশ্নের উত্তর দিয়েছে সেই একই, মানে সেম ক্যাটাগরির প্রশ্ন। যে আসলে অসামরিকের ক্ষেত্রে এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন আজ পর্যন্ত কেউ হয়েছে এমনটা আমার আমলে নেই বা আমি এখনো পর্যন্ত শুনিনি। তো আপনি নিশ্চিন্তে বেসামরিকে আবেদন করতে পারেন। আর জন্মগত সমস্যা, ইটস নট এ বিগ ফ্যাক্ট অফ এ সিভিল জব। সো আই হোপ আন্ডারস্ট্যান্ড, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। একটা কথা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, যদি আপনি সোলজারের ক্ষেত্রে সোলজারের চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেন, সেখানে আপনার হাতে কাটা দাগ এবং শরীরে বিভিন্ন স্থানে যদি কাটা দাগ থাকে সেক্ষেত্রে আপনার আবেদন করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার চাকরিটা হবে না। কিন্তু অসামরিকের ক্ষেত্রে আসলে বিষয়টা এরকম না। আপনার শরীরে যদি কাটা দাগ থাকে, সেলাইয়ের দাগও থাকে, নো প্রবলেম। যদি আপনার রক্তে কোনো সমস্যা না থাকে, আপনার ইউরিনে কোনো সমস্যা না থাকে, আপনি যদি ফৌজদারি মামলায় আসামি না হন, আপনি যদি কোনো প্রশিক্ষণপ্রাপ্ত মানে সেনাবাহিনী হোক, নৌবাহিনী, বিমান বাহিনীর, মানে যে কোনো সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রার্থী যদি না হন, তাহলে আপনি অবশ্যই আবেদন করতে পারেন। এবং হ্যাঁ, আর একটা কথা বলে রাখি সবসময়, যে পুলিশ ভেরিফিকেশন যখন হবে তখন অবশ্যই আপনারা এই চাকরি হওয়ার পরে যে পুলিশ ভেরিফিকেশনের যে ফর্মটা দেওয়া হবে সেই ফর্মটা আসলে খুব মনোযোগ সহকারে পূরণ করবেন, কারণ একটু একটু তথ্য ভুল হলেই অনেক কিছু ভুল হয়ে যেতে পারে। তো এই বিষয় নিয়েও ভিডিও আসবে, পুলিশ ভেরিফিকেশন নিয়ে অবশ্যই অবশ্যই ভিডিও আসবে পরবর্তীতে। তো আপনাদের যদি চাকরির বিষয়ে আর কোনো তথ্য জানার থাকে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আগামী কালকের ভিডিওতে অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই ছিল, ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে। দেখার জন্য ধন্যবাদ। যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। তো আমি বরাবরই বলি যে আপনাদের সফলতাই আমার সফলতা। তো সেই আপনাদের সবার সফলতা কামনা করছি। সেই সঙ্গে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমি আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি যে মহান আল্লাহ তাআলা যেন আপনাদের একটা রিজিকের ব্যবস্থা করে দেয়, আমিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনারা আপনাদের কমেন্টের উত্তর যথাযথ পেয়েছেন। তো নেক্সট টাইম আরো ভালো করে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।